আজকের ভিডিওটা একটু বড় আর স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে থাকছে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের অধীনস্থ আগদিয়া গ্রামের ইতিহাস। আগদিয়া গ্রামের একজন প্রখ্যাত ব্যক্তিত্ব ছিলেন হযরত ওলিমান দেওয়ান শাহ। আপনারা সকলেই নিশ্চয়ই বাংলার বিখ্যাত পীর হযরত শাহজালাল রহমতুল্লাহের নাম শুনেছেন। এই হযরত ওলিমান দেওয়ান শাহ রহমতুল্লাহ ছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহের উত্তরসূরি। হযরত ওলিমান দেওয়ান শাহ ইসলাম প্রচারের উদ্দেশ্যে বর্তমান সিলেট অঞ্চল থেকে আনুমানিক 1400 থেকে 1500 খ্রিস্টাব্দের দিকে ত্রিপুরায় অর্থাৎ বর্তমান কুমিল্লা জেলায় আগমন করেন এবং ডাকাতিয়া নদী পাড়ি দিয়ে আগদিয়া গ্রামে বসতি স্থাপন করেন। সেই সময় হযরত ওলিমান দেওয়ান শাহ রহমতুল্লাহের অতুলনীয় আচরণ ও অন্যান্য গুণাবলীর দিকে আকৃষ্ট হয়ে অমুসলিমগণ ইসলামের শান্তির বাণী গ্রহণ করেন। হযরত ওলিমান দেওয়ান শাহ একসময় হয়ে ওঠেন এই অঞ্চলের দেওয়ান অর্থাৎ প্রশাসক হিসেবে তিনি ছিলেন খুবই প্রজাদরদী। তার সময়ে প্রজাদের জন্য ভূমির খাজনা ছিল খুবই সহনীয়, এমনকি ক্ষেত্র বিশেষে তিনি প্রজাদের খাজনাও মকুফ করে দিতেন। হযরত ওলিমান দেওয়ান শাহ রহমতুল্লাহ ছিলেন তার মৌজার তালুকদার। তারই ধারাবাহিকতায় পরবর্তীতে তার উত্তরসূরি খস শাহ মজুমদার, তার উত্তরসূরি জিয়স শাহ মজুমদার, তার উত্তরসূরি জাহের আলী মজুমদার এবং আজগর আলী মজুমদার এভাবে ক্রমান্বয়ে তাদের বংশধররা মৌজার অধিকর্তা হন এবং প্রশাসক হিসেবে সুশৃঙ্খলভাবে আগদিয়া গ্রামের সমাজ ব্যবস্থা পরিচালনা করেন। 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হলে হযরত ওলিমান দেওয়ান শাহের উত্তরসূরিরা মৌজার অধিকর্তা হিসেবে মজুমদার পদবি ধারণ করেন, যা তার বংশধরদের মধ্যে আজও বিদ্যমান। হযরত ওলিমান দেওয়ান শাহ রহমতুল্লাহের মৃত্যুর পর তার কবর হয় এই আগদিয়া গ্রামের মাটিতেই। মৃত্যুর পরও তিনি বেঁচে আছেন হাজারো ভক্তের হৃদয় এবং তার উত্তরসূরিদের মধ্যে। চলুন ঘুরে আসা যাক আগদিয়া গ্রাম থেকে। আমাদের যাত্রা শুরু হয় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে। আমরা প্রথমে চট্টগ্রাম থেকে গুণবতীর উদ্দেশ্যে রওনা হই। চট্টগ্রাম থেকে গুণবতী পর্যন্ত দূরত্ব প্রায় 110 কিলোমিটার। আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে আছি গুণবতীতে। আমরা এতক্ষণ চিটাং থেকে আসছি, অনেক টাইম লাগছে আমাদের আসতে, প্রায় 1 ঘন্টা মতো লেট হয়েছে। আমাদের ট্রেন অনেক লেটে ছাড়ছে এবং কিছু ট্রেন আমাদেরকে ক্রস করার জন্য দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ আমাদের ফেনীতে এবং ফাজিলপুরের ওইদিকে। তো এখন আমরা আসলাম, এখন প্রায় 11:30 মতো বাজতেছে। এখন আমরা আমাদের গ্রামের দিকে যাব। আমরা গুণবতী বাজার থেকে সিএনজিতে করে আগদিয়ার দিকে রওনা হই। সিএনজিতে করে যেতে যেতে গ্রামের অপরূপ সৌন্দর্য দৃশ্যগুলো আপনার চোখে পড়বে। প্রকৃতির এই মায়াময় সুন্দর দৃশ্য আপনার মনকে পুলকিত করবে। গুণবতী থেকে সিএনজিতে করে আমরা পৌঁছে যাই ডাকাতিয়া নদীর পাড়ে। আমি এখন যে জায়গাটা দাঁড়াই আছি, এই জায়গাটা হচ্ছে ব্রিজ ছিল আগে, এখন ব্রিজটা ভেঙে ফেলা হয়েছে। সরকারের পক্ষ থেকে উন্নয়নের জন্য ওরা এই ব্রিজটা ভেঙে ফেলছে, কিন্তু এখন পর্যন্ত ওরা কোনো ব্রিজ করে দেয় নাই। তাই এই গ্রামের মানুষ আসতে বা আগদিয়া গ্রামের মানুষ ঢুকতে অনেক ভোগান্তির শিকার হচ্ছে। এখানে যদি একটা ব্রিজ করে দিত অনেক উপকার হইতো গ্রামবাসীদের জন্য, কারণ এখানে ডাকাতিয়া নদীটাও বলতে গেলে একদম মরে গেছে, কারণ এই সাইডে মাটি ফেলে মানুষ বাঁধের মতো ইউজ করতেছে এই জায়গাটা মানুষ পারাপারের জন্য। যদি ব্রিজ করে দিত তাহলে এখানে ডাকাতিয়া নদীর পানিটা প্রবাহ হইতে পারতো এবং সুন্দর থাকতো নদীটা। এখন প্রায় নদীটা মরে গেছে, এরকম অনেক শুকাই গেছে নদীটা। সরকারের পক্ষ থেকে এখানে একটা নতুন ব্রিজ করার জন্য অনেকবার প্রকল্প নিছে ওরা হাতে এবং অনেক টাকা তুলছেও, কিন্তু এখন পর্যন্ত কোনো বাস্তবায়নের চিহ্নটুকু নাই, কোনো বাস্তবায়ন কিছুই হয়নি। আমি বলবো যে যদি সরকারের লোকরা দেখে থাকেন এটাতে একটু নজর দিবেন। যখন ব্রিজ ছিল তখন সিএনজি গ্রামে চলে যেত, কিন্তু এখন ব্রিজ না থাকায় এই নদীর পাড়ে নেমে বাকি পথটুকু হেঁটে চলাফেরা করতে হয়। এতে করে গ্রামের বৃদ্ধ ও গর্ভবতী মা বোনদের ডাক্তারের কাছে নিয়ে যেতে বেশি সমস্যায় পড়তে হয়। আগদিয়া গ্রামের বর্তমান জনসংখ্যা প্রায় 4500। একটি ঈদগাহ সহ মোট 7টি মসজিদ রয়েছে। শিক্ষার হার আনুমানিক 20 থেকে 25%। ভোটার সংখ্যা 1485 জন 2024 সালের হিসাব অনুযায়ী। রেমিটেন্স যোদ্ধা প্রায় 10%। আমি এখন যে দিক দিয়ে হাঁটতেছি, আমার বাম হাতে হচ্ছে একটা বাড়ি আছে, এটা হচ্ছে মরহুম কাশেম সাহেবের বাড়ি। জনাব আবুল কাশেম ছিলেন চট্টগ্রাম বন্দরের অর্থ বিভাগের একজন কর্মকর্তা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এখন আমি যে দিক দিয়ে হাঁটতেছি এটার বাম পাশে হচ্ছে একটা মসজিদ আছে, এটার পিছনে হচ্ছে ভূঁইয়া বাড়ি। এই ভূঁইয়া বাড়ির একজন কবি ছিলেন, তার নাম হচ্ছে কবি জাহিদুল হক। তিনি খুবই নামকরা ছিলেন। আমাদের এই গ্রামে অনেক বরেণ্য ব্যক্তিরা আছে, তার মধ্যে উনি অন্যতম। কবি জাহিদুল হক বাংলা কবিতায় বিশেষ অবদানের জন্য তিনি 2002 সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। তার কালজয়ী উল্লেখযোগ্য গান
পাথর তো নয়, তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়। গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রখ্যাত শিল্পী সুবীর নন্দী। এই গুণী কবি 14 জানুয়ারি 2024 সালে আমাদের সবাইকে ছেড়ে চিরনিদ্রায় শায়িত হন। পেয়ার আহমেদ মজুমদার ওরফে হানিফ, তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন ও এই গ্রামের বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উনি অন্যতম। এছাড়াও শিক্ষক, মেজর, সৈনিক, পাইলট সহ আরও বেশ কয়েকজনের জন্ম এই আগদিয়া গ্রামের মাটিতেই। এখন আমি যেখানে আছি, আমি হচ্ছে পিছন দিক থেকে আসছি। বাম পাশে হচ্ছে আমাদের আগদিয়া মসজিদ বলে এটাকে, আমাদের মধ্যম পাড়ার মসজিদ এটা। এখানে হচ্ছে কবরস্থান, দাদির কবর হচ্ছে যে এখানে এতটুকু জায়গাটাতে। আর এখানে হচ্ছে যে একটা কবর বাদ দিয়ে ওই সাইডটাতে হচ্ছে যে আমার দাদার কবর। আমার দাদা দাদিদের জন্য আপনারা দোয়া করবেন। এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন, এই স্কুলটি প্রতিষ্ঠিত হয় 1930 সালে। দুপাশের গ্রামের কোমলমতি বাচ্চারা জ্ঞানার্জনের জন্য পূর্বে এই স্কুলে আসত। ওই সময় পার্শ্ববর্তী গ্রামে কোনো প্রাইমারি স্কুল ছিল না। আগদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্প্রসারণের কাজে পশ্চিম বাড়ি ও পূর্ব বাড়ির পরিবারগুলো মিলে জায়গা দান করেন। আমাদের এই পূর্ব বাড়ির 6 পরিবার মিলে 8 শতক জায়গা দান করে। এই 6 পরিবারের মধ্যে 5 পরিবার দিয়েছে 4 শতক জায়গা, আর আমাদের পরিবার থেকে আমার দাদা হাজি আব্দুল হাকিম একাই দান করেন 4 শতক জায়গা। কিন্তু দাতা সদস্য হিসেবে আমার দাদার নাম রাখা হয়নি। দাদার উত্তরসূরি হিসেবে এটা আমাদের জন্য দুঃখজনক। আমরা তখন যে দাওয়াতটাতে ছিলাম, এটা হচ্ছে যে মেজবান বলতে পারেন অনেকটা। আমার দাদার চাচতো ভাই, উনি মারা গেছে গত 1 সপ্তাহ আগে। আজকে হচ্ছে শুক্রবার, ওনারা এটা দাওয়াত দিছে সবাই দোয়া যাতে করে ওনাদের জন্য। এই জন্য আজকে জুমার দিন দেখে জুমার নামাজ শুরু হবে, এখন খুতবা চলতেছে। এখন আমি ওযু করে জুমার নামাজ পড়তে যাচ্ছি। শান্ত এই গ্রামের মানুষজন খুবই কর্মঠ ও আন্তরিক। এই গ্রামে আছেন আলেম সহ প্রবাসী, ব্যবসায়ী, চাকরিজীবী আরো অনেকে। তবে অধিকাংশ মানুষই কৃষিজীবী। সকাল সকাল পুরুষেরা চাষাবাদের জন্য মাঠে চলে যায়। আর অন্যদিকে গ্রামের নারীরা ব্যস্ত হয়ে পড়েন ঘরের গৃহস্থালী কাজে। পুরুষরা ফিরে আসেন দুপুর 1টা-2টা বাজে। ধান এখানকার প্রধান উৎপাদনকারী ফসল। বছরে 2 বার ধান চাষ হয়। আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন, নদীটার নাম ডাকাতিয়া নদী। এই নদীর পানির উপর গ্রামের মানুষকে সেচের জন্য নির্ভর করতে হয়। আর শীত মৌসুমে উৎপাদিত হয় সামান্য কিছু পরিমাণ শীতকালীন সবজি, তাও আবার নিজেদের প্রয়োজনে, বিক্রির জন্য নয়।
অলিমান যাবান নুগাত করে যখন বর্ষার দিন নুগাত করে আসে তখন অলিমান যাবান 7টা ডিঙ্গা লই আইছে এটা সত্যি কথা মনগর থেকে 7টা ডিঙ্গা লই আইছে। এতক্ষণ আমরা ছিলাম মধ্যম পাড়ায়, মানে আমাদের বাড়িতে ছিলাম আমরা এতক্ষণ। এখন আমরা যাচ্ছি পূর্ব পাড়ার দিকে। পূর্ব পাড়ার ওখানে অলিমান দেওয়ান শাহ রহমতুল্লাহর কবরের ওখানে যাচ্ছি আমরা। কিছুদিন আগেও রাস্তাগুলো অনেক ভালো ছিল, এখন একটু ভাঙা ভাঙা টাইপসের হয়ে গেছে। কিছুদিন আগে যে বর্ষায় বন্যাটা গেল, এখানেও আমাদের এখানে পানি উঠছে, তাই আরো বেশি ভেঙে গেছে রাস্তাগুলো। রাস্তায় কিছুটা সলিন রাস্তা, মানে ইটের রাস্তা, আবার কিছুটা মেঠো পথ, মাটির রাস্তা। হাঁটতে বেশ ভালোই লাগতেছে। আপনাদেরকে ভিডিওতে এতক্ষণ যে অলিমান দেওয়ান শাহ রহমতুল্লাহের কথা বলা হয়েছে, সেই অলিমান দেওয়ান শাহ রহমতুল্লাহের কবরস্থান হচ্ছে এইটাই হচ্ছে মেইন কবরস্থান। এই সেই রাস্তা, যে রাস্তা দিয়ে হেঁটে গেছেন আমাদের সবার প্রিয় হজরত অলিমান দেওয়ান শাহ রহমতুল্লাহ। ভাবতেই অবাক লাগে, মানুষের সাথে মত বিনিময় করেছেন, সুখ দুঃখ ভাগাভাগি করেছেন। ভাবতেই মনের ভিতর কেমন জানি আনন্দ বোধ করছি। মনের চোখ দিয়ে একটু ভেবেই দেখুন, আপনিও অবাক হবেন। বিভিন্ন তথ্যসূত্র হতে তথ্য সংগ্রহের মাধ্যমে ভিডিওটি আপনাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। গ্রামের বড় কারো সাহায্য পেলে হয়তো আরো অনেক অজানা তথ্য আপনাদেরকে জানাতে পারতাম। আমার সাধ্যের মধ্যে চেষ্টা করেছি ভিডিওটি সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করার। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এতটুকুতেই শেষ করছি। আশা করি নেক্সট কোনো এপিসোডে দেখা হবে আপনাদের সাথে নতুন কিছু নিয়ে। ততদিন সাথেই থাকুন। ধন্যবাদ। Wait.